ডাকসু নির্বাচনে ছাত্রদলের 10 দফা ইশতেহার ঘোষণা, আধুনিক নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার। শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক আনন্দময় বসবাসযোগ্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। ডাকসুতে প্যানেল দিল সংগঠনটি। জাতীয় নির্বাচনের রোডম্যাপ আজ, আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে ইসি, তার আগে নতুন দলের নিবন্ধন ও সীমানা চূড়ান্তকরণ। ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদের বাবার সাক্ষ্য গ্রহণ, জীবদ্দশায় দেখে যেতে চান ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার। তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন। চট্টগ্রামে আঞ্চলিক টি-20 টুর্নামেন্টের উদ্বোধন, নতুন খেলোয়াড় খুঁজতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ মনে করেন বিসিবি প্রেসিডেন্ট। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ডাকসু নির্বাচনে প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ স্লোগানকে সামনে রেখে 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। লিখিত ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাসে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও বলা হয়, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করতে চায় ছাত্রদল। কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মানোন্নয়নের আশ্বাসের পাশাপাশি বলা হয়, পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত শাটল সার্ভিস প্রচলনের কথাও। তাছাড়া হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা, ঋণ, তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির আশ্বাসও দেওয়া হয়। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো চলছে জমজমাট প্রচারণা। সকাল থেকেই প্রচারে ব্যস্ত বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ, বিভাগ ও হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন তারা। শিক্ষার্থীদের কল্যাণে কি করতে চান সেগুলো তুলে ধরছেন লিফলেট ও হ্যান্ডবিলে। এদিকে প্রচারণায় আচরণবিধি মানা নিয়ে বিভিন্ন অভিযোগ করেছেন প্রার্থীরা। তারা বলছেন, শুধু লিফলেট, হ্যান্ডবিল দিয়ে প্রায় 40,000 ভোটার পর্যন্ত পৌঁছানো বেশ কঠিন। এছাড়া আচরণবিধি লঙ্ঘন করলেও অনেকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করা হয়। জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, একপাক্ষিক আচরণ করছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের দিনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়েও শঙ্কা জানান তিনি। যারা অনাবাসিক ভোটার, এদের সঙ্গে আমাদের দেখা হওয়ার সুযোগটা একটু কম। সো সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি ভোটারদের কাছে পৌঁছানোর জন্য। 24-25 সেশনে যারা এখানে এসেছে তারা একটা সিটের দাবি নিয়ে এসেছে। একটা ছাত্রর আবাসিক সংকট দূরীকরণটা প্রথম ইশতেহার থাকা উচিত। আমরা দেখেছি দীর্ঘদিন রাজনৈতিকভাবে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা এখনো তাদের সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তো শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে স্বচ্ছ করতে হবে। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানবো সহকর্মী সুমাইয়া ঐশীর কাছ থেকে। তিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঐশী, কেমন চলছে ডাকসুর প্রচারণা? ছাত্রদল তো আজ ইশতেহার ঘোষণা করলো, অন্য দলগুলোর খবর কি রয়েছে আপনার কাছে? আসলে অন্য দলগুলো ইশতেহার বা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। ইশতেহার আনুষ্ঠানিকভাবে অন্য দল এখনও প্রকাশ করেননি। অবশ্য ছাত্রদলই আজকে প্রথম আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করলো। অনেক স্বতন্ত্র প্রার্থী আছেন, এবার তারাও তাদের মতো করে ইশতেহার ঘোষণা করছেন বা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে প্রচারণার ক্ষেত্রে যেই একটি বিষয় বারবার উঠে আসছে, সেটি হচ্ছে অনেক প্রার্থী বলছেন যে শুধুমাত্র লিফলেট এবং হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালানোর কথা নির্বাচন কমিশন বলছে। তবে প্রার্থী যেহেতু 470 জন, এটি মনে রাখতে হবে, এবং ভোটারও কিন্তু প্রায় 40,000,
ফলে প্রত্যেক প্রার্থী যদি একটি করে লিফলেটও প্রায় 40,000 ভোটারের কাছে দেন এবং সেই লিফলেটগুলো তো তারা বাড়িতে নিয়ে যাবে না, রেখে যাবে বা বিভিন্ন জায়গায় ফেলে দেবে, তাহলে গোটা ক্যাম্পাসের পরিবেশের কি অবস্থা হবে সেই বিষয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রায় 40,000 ভোটারের কাছে শুধুমাত্র হ্যান্ডবিল বা লিফলেট প্রচার দিয়েও কিভাবে পৌঁছানো সম্ভব সেই বিষয়ে প্রশ্ন করেছেন অনেক শিক্ষার্থী। আচরণবিধি লঙ্ঘন নিয়েও প্রশ্ন আছে। গতকালও যেমন দেখেছিলাম আমরা, বড় বড় ব্যানার ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়, অনেক ফেস্টুন ছিল। অবশ্য গতকাল বিকেল 3টার মধ্যে সেগুলো সরিয়ে ফেলার ঘোষণা ছিল বা নির্দেশ ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। 3টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সে সমস্ত ব্যানার ফেস্টুনগুলো তুলে ফেলা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের কোথাও কিন্তু কোনো ব্যানার ফেস্টুন নেই, তবে বিভিন্ন লিফলেট হ্যান্ডবিলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে সার্বিকভাবে আশাবাদ ব্যক্ত করছেন সবাই, আশঙ্কাও প্রকাশ করছেন যে নির্বাচন আদৌ কতটুকু সুষ্ঠু হতে পারে। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে ভিপি পদে শেখ সাদি হাসান, জিএস পদে তানজিলা হোসাইন বৈশাখী, এজিএস পুরুষ পদে সাজ্জাদুল ইসলাম ও নারী পদে আঞ্জুমান আরা ইকরার নাম ঘোষণা করা হয়। এর আগে সকাল 9টা থেকে শুরু হয় মনোনয়নপত্র প্রত্যাহার কার্যক্রম, চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন 7 প্রার্থী। বুধবার আপিল শুনানির পর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়া 13 জন প্রার্থী তা ফিরে পান। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো 271 জনে। আগামী 29শে অগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 5ম দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ। সকাল 10টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। গেল 4 দিনে রাকসুর 23 পদের বিপরীতে মনোনয়নপত্র নেন 170 জন প্রার্থী। একই সাথে চলছে হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণও। এদিকে আজ থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রার্থীদের ডোপ টেস্টের কার্যক্রম শুরু হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 15ই সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণের কথা ছিল। বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভোটের তারিখ 13 দিন পিছিয়ে 28 সেপ্টেম্বর নির্ধারণের ঘোষণা দেয়। এর প্রতিবাদে ক্যাম্পাসের ছাত্র শিবির ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ হয়। পরে রাতে 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করে রাকসু নির্বাচন কমিশন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। চলমান সংকট সমাধানে বিকেলে সরকার গঠিত কমিটির সাথে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলী প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করে 5টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে পরবর্তী কর্মসূচির কথা জানাবেন শিক্ষার্থীরা। গত 2 দিন ধরে 3 দফা দাবি আদায়ে শাহবাগে আন্দোলন করে আসছে প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সারা দেশ থেকে শাহবাগে যোগ দেন তারা। দাবি না মানায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করে পুলিশ। রাতে শিক্ষার্থীদের সাথে বৈঠকে পুলিশের এমন ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা ফজল কবির খান ও ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে পর্যালোচনার জন্য গতকাল 4 উপদেষ্টা ও প্রকৌশল প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করে সরকার। দর্শক, বুয়েটের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করবো। আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানে রয়েছেন। সবুজ, সেখানকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক অবস্থা কি শান্ত রয়েছে কিনা? বৃষ্টি, সার্বিক অবস্থা শান্ত রয়েছে। শিক্ষার্থী যারা রয়েছে তারা মূলত ক্লাস পরীক্ষায় অংশ নেননি, যেহেতু কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। শুধু বুয়েট না, বুয়েটের বাইরেও যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এখন মূলত যেটি হয়েছে, আজকে বুয়েটের এমনিতেই বৃহস্পতিবারের দিন ক্লাস হয় না, কিন্তু আজকে পরীক্ষা ছিল। সেই পরীক্ষাটি গতকালকে একটি পরীক্ষা ছিল, তার আগের দিনে একটি পরীক্ষা ছিল। এই পরীক্ষাগুলো অর্থাৎ পরশু থেকেই শিক্ষার্থীরা এই কর্মসূচির অংশ হিসাবে পরীক্ষা বর্জন করে আসছেন এবং তারা বলছেন যতদিন পর্যন্ত তাদের যে দাবি সেই দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তাদের এই একাডেমিক যেই পড়াশোনার জায়গাটি সেটি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সার্বিক বিষয়টি চিন্তা করে মূলত তারা এই পরীক্ষা এবং ক্লাসের বা ক্ষতির যে সম্মুখীন হচ্ছেন সেটি মেনে নিচ্ছেন। কিন্তু তারা যেটি বলছেন যে এই বিষয়টির সাময়িক যে সুরাহা বা সমাধান, সেই সমাধানটি হতে হবে। মূলত ক্যাম্পাসে সেই রকম উত্তেজনাকর কোনো পরিস্থিতি এখন পর্যন্ত নেই। এখানে মূলত
যে ক্যাফেটেরিয়াটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বুয়েটের ভিতরে, সেখানে শিক্ষার্থীরা মূলত একটি বৈঠক করছেন। যারা আন্দোলনটি করছেন তাদের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা মিলে, এবং অন্যান্য যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে চুয়েট, রুয়েট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তারাও রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রকৌশল বিষয়গুলোতে পড়াশোনা করছেন তারাও এই বৈঠকটিতে রয়েছেন। তারা মূলত পরবর্তী যে কর্মসূচি রয়েছে, যেহেতু সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন হয়েছে, সেই কমিটির বৈঠক রয়েছে, সেই বৈঠকে কি সিদ্ধান্ত আসতে পারে এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা কি সিদ্ধান্ত নিতে পারেন সেই বিষয়টি নিয়ে মূলত সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা মিলে একটি বৈঠক করছেন। বৈঠক থেকে তারা একটি সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকারের যে কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত শুনে পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। অবশ্যই সেই খবরগুলো আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে সবুজ। আগামী 15 সেপ্টেম্বর সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে, আর 30 সেপ্টেম্বর প্রকাশ করা হবে GIS বা ভৌগোলিক ম্যাপ। নির্বাচন কমিশন জানায় আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, সেখানে এসব বিষয় তুলে ধরা হবে। ইসি সচিবালয় সূত্রে নির্বাচনী রোডম্যাপ থেকে বেশ কিছু তথ্য জানা গেছে। এর মধ্যে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন 14 সেপ্টেম্বর, চূড়ান্ত প্রজ্ঞাপন হবে 30 সেপ্টেম্বর। কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে ভোটের 2 সপ্তাহ আগে। আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যম ও অংশীজনদের সাথে সেপ্টেম্বরের শেষে সংলাপ শুরু করবে ইসি। এছাড়া 30 নভেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা কমিশনের। ইসি সচিবালয় থেকে জানা যায় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা আরপিও যাচাই বাছাই ও বাংলা অনুবাদ করে 31 আগস্ট ভোটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে শহীদ আবু সাইদের 85 বছর বয়সী বাবা মকবুল হোসেন বলেন, জীবিত থাকতে ছেলের চাকরি দেখার ইচ্ছে ছিল তার, তবে যারা ছেলেকে হত্যা করেছে তাদের উপযুক্ত বিচার দেখতে চান তিনি। এ সময় আবু সাইদকে যেদিন হত্যা করা হয় সেই দিনের ঘটনা তুলে ধরেন তিনি। বলেন, আবু সাইদের বুক জুড়ে ছিল অসংখ্য গুলি। বুধবার এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তুলে ধরেন আবু সাইদ হত্যার প্রেক্ষাপট। এর আগে গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। তিনি ট্রাইব্যুনালের কাছে জবানবন্দি শেষে দাবি করেছেন যে তার আশা ছিল যে এই আবু সাইদ একদিন চাকরি করে তার স্বপ্ন পূরণ করবেন, এটা তিনি তার জীবদ্দশায় উনি দেখবেন, কিন্তু আসামিরা তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তাই তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। এর আগে ডিআরইউতে মঞ্চ 71 নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সেখানে যান তিনি। পরে আব্দুল লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরুদ্ধ করে সাধারণ জনগণ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ লতিফ সিদ্দিকীকে হেফাজতে নেয়। তবে তাকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি এখনো। আপনারা জানেন যে গত 2 দিন আগে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে তো প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করে দেওয়া হবে। প্রশাসনের প্রতি, আইনের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। সে শ্রদ্ধার জায়গা থেকে প্রশাসন যে পদক্ষেপ নেবে আমরা যৌক্তিক হলে আমরা তার সমর্থন করবো ইনশাল্লাহ। আমি 16 জুলাই বলেছি এই সরকারের পতন চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে 100% সমর্থন করি। সীমান্ত হত্যা বন্ধ, বলপূর্বক পুশিন ও চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ। দুপুরে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনের সম্মেলন শেষে এই কথা জানানো হয়। বিজিবির সদর দফতরে যৌথ আলোচনা ও দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় 56তম সম্মেলন। আলোচনায় সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিক দ্বারা নির্বিচারে গুলি করে বাংলাদেশিদের হত্যা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানান বিজিবি মহাপরিচালক। জবাবে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি সীমান্ত
গণহত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএসএফ মহাপরিচালক। অবৈধ ভারতীয় নাগরিক এবং রোহিঙ্গাদের বলপূর্বক পুশিন নিয়ে উদ্বেগ জানায় বিজিবি। উত্তরে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের সঠিক প্রক্রিয়ায় ফেরত পাঠানোর আশ্বাস দেয় বিএসএফ। সম্মেলনে আকাশসীমা লঙ্ঘন না করা, গণমাধ্যমে গুজব বা অপপ্রচার চালিয়ে সীমান্তে উত্তেজনা রোধ, আন্তঃসীমান্তে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অবস্থান করলে জিরো টলারেন্স নীতি গ্রহণে একমত হয় দুই দেশ। Hand over to the Indian law enforcing agency or as a goodwill hand over back to BGP. In no situation, in no case, lethal weapon should be used, which would cause the death of that individual. BSF personnel fires only and only as a last resort in the face of imminent threat to his life in self-defense, irrespective of the nationality. জেলা উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। চট্টগ্রাম বিভাগ থেকে নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমবারের মতো হতে যাওয়া আঞ্চলিক টি-20 টুর্নামেন্টের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রতিদিন 2টি করে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনাল হবে 8 সেপ্টেম্বর ও ফাইনাল 9 সেপ্টেম্বর। প্রতিদিন 2টি করে ম্যাচ হবে। প্রথমটি শুরু হবে সকাল 9:30টায় আর দ্বিতীয়টি 1:30টায়। টুর্নামেন্টে জয়ী দল পাবে 1 লাখ টাকা। প্রথম দিনের প্রথম খেলায় ফোর্টিস কুমিল্লা ও এবি ব্যাংক নোয়াখালীর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।